আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে সংক্ষিপ্ত একটু কথা বলতে আসলাম। এটি বাংলা সাহিত্যের বিখ্যাত একটি নাটক নিয়ে আজকে আলোচনা করব এবং সেই নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক এবং আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী এবং প্রথিতযশা বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের একজন কবি। তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর যে তপস্বী ও তরঙ্গিনী যে নাটকটি রয়েছে, আজ সেই নাটক সম্পর্কে কিছু কথা বলবো এবং নাটকে কি বোঝানো হয়েছে সমাজ চিত্রটি এবং নাটকের কাহিনীটা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে তপস্বী ও তরঙ্গিনী নাটক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, এই নাটকটি প্রকাশিত হয় 1966 সালে এবং এটি বুদ্ধদেব বসুর কিন্তু একটি বিখ্যাত নাটক। এবং আমরা জানি যে বুদ্ধদেব বসু হচ্ছে বাংলাদেশের খ্যাতিমান প্রথিতযশা একজন কবি, একজন লেখক, বলতে গেলে উপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, সমালোচক। তো তিনি একজন শক্তিধর লেখক, বলতে গেলে কবি, এবং তিনি কিন্তু পঞ্চপাণ্ডব কবির অন্যতম। বাংলা সাহিত্যে তার পরিচয়ের একমাত্র হচ্ছে যে তিনি পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যের যে 5জন কবি রয়েছে শ্রেষ্ঠ, তিরিশোত্তর কবি, তিরিশোত্তরের যে শক্তিমান কবি রয়েছে, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, তাদের মধ্যে তিনি অন্যতম। এই বুদ্ধদেব বসু যেহেতু পঞ্চপাণ্ডবের একজন, তার লেখাটাও কিন্তু অনেক আধুনিক এবং সমৃদ্ধ এবং তার শব্দচয়ন, তার ভাষা ব্যবহার এবং তার প্রকাশভঙ্গি অত্যন্ত সুন্দর এবং সাবলীল এবং কিন্তু আধুনিকতায় শ্রেষ্ঠ। তার লেখায় আমরা আধুনিকতার ছোঁয়াটা বেশি পাই এবং তাদের হাত ধরে, এই 5জন বা পঞ্চপাণ্ডব এই কবিদের হাত ধরেই কিন্তু বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশের হাত ধরেই কিন্তু আধুনিক যুগ এবং রবীন্দ্র বলয় শেষ হয়েছে। তারা রবীন্দ্র বলয় বা রবীন্দ্র যুগ থেকে একেবারে আলাদা হয়ে তারা কিন্তু নিজেরা একটি নতুন আলাদা পথ সৃষ্টি করে, বাংলা সাহিত্যের একটি নতুন পথ পরিক্রমা একটি সৃষ্টি করে, আলাদা একটি যুগ তৈরি করে, সেটি হচ্ছে আধুনিক যুগ। তাদের হাত ধরে আধুনিক যুগের যাত্রা শুরু বাংলা সাহিত্যের এবং রবীন্দ্র বলয় থেকে তারা বের হতে পেরেছিলেন। তাহলে তপস্বী ও তরঙ্গিনী নাটকটি শুরু হয়, অত্যন্ত একটি কালজয়ী একটি নাটক, 1966 সালে প্রকাশিত হয় এবং এটি মহাভারত পৌরাণিক কাহিনী থেকে অনেকটুকু ধার করেছেন বা আংশিক কাহিনীকে নিয়েছেন। এবং বুদ্ধদেব বসু এটি মহাভারত থেকে নিলেও বুদ্ধদেব বসু কিন্তু নিজের মতো করে তিনি প্রকাশ করেছেন, তার মতো কিন্তু তিনি বর্ণনা করেছেন। নাটকের শুরুতেই দুর্ভিক্ষের চিত্র দেখা হয়, যে অঙ্গ দেশের রাজা লোমপাদ, সে কি হয় বলতে গেলে এক অভিশাপে জর্জরিত, বিপর্যস্ত। তো লোমপাদ যেহেতু অভিশাপে, তার দেশটা যেহেতু অভিশপ্ত এবং তিনি নিজেও অভিশাপে জর্জরিত, তাহলে তার দেশে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, যে চারিদিকে জ্বালাও পোড়াও, শস্য পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষে হাহাকার, চারিদিকে করুণ হাহাকার, আর্তনাদ, জর্জরিত, শস্য নেই, খাবারের কোনো ফসলি কোনো জমি নেই, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। শুরুতেই নাটকের শুরুটাই হয় দুর্ভিক্ষ এবং বলতে গেলে এক মহামারী দিয়ে, মরক লেগেছে চারিদিকে, মহামারী লেগেছে, দুর্ভিক্ষ লেগেছে, নিদারুণ করুণ এক প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বা দৃশ্য দিয়ে শুরু হয় নাটকের প্রথম অঙ্ক। এবং রাজা অঙ্গ দেশের রাজা লোমপাদ সে জর্জরিত হয় এবং গণনায় দেখা যায় সেই রাজা যেহেতু অভিশপ্ত হয়েছে, এখন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে গণনা করে দেখে বা গণনায় পাওয়া যায়, প্রমাণিত হয় যে গঙ্গার ধারে নিবিড় বনে যে এক তরুণ পুরুষ রয়েছে, তরুণ মুনি ঋষি রয়েছে, তার নাম ঋষ্যশৃঙ্গ। আমরা যদি এখন বলি নাটক তপস্বী ও তরঙ্গিনী, এই বিখ্যাত নাটকের প্রধান দুটি কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি বা ঋষি, তিনি ঋষি থাকেন, সাধক বা তপস্বী, এবং তরঙ্গিনী বা বারবনিতা, পতিতা বা গণিকা আমরা যাকে বলি। তাহলে এই তরঙ্গিনী এবং ঋষ্যশৃঙ্গ ও তরঙ্গিনী বলতে গেলে এখানে গুরুত্বপূর্ণ চরিত্র, এই নাটকের দুইটি প্রধান কেন্দ্রীয় চরিত্র এবং তাদেরকে কেন্দ্র করেই কিন্তু নাটক এগিয়ে গিয়েছে। তো যেহেতু সে নিবিড় বনে থাকে, এখন কথা হচ্ছে ঋষ্যশৃঙ্গ সে সৃষ্টিকর্তার বা ভগবানের বা দেবতার আরাধনা করছে, সে ধ্যান করছে। মুনি ঋষিরা কী করতো আগেকার, নিবিড় বনে বসে নদীর ধারে, মানে আমরা গল্প সিনেমায় যে দেখি, ঋষিরা কী করে, ধ্যান করে, সৃষ্টিকর্তার আরাধনা করে, দেবতাকে ডাকে, দেবীকে ডাকে, গুণকীর্তন করে এবং নিরিবিলিতে কী করে, সে সৃষ্টিকর্তার সাথে কি আরাধনা করে, বলতে গেলে তাকে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে এবং ধ্যানে মগ্ন
মগ্ন থাকে। তাহলে ধ্যানে যেই তো মগ্ন রয়েছে ঋষ্যশৃঙ্গ, সে কি গঙ্গার ধারে ধ্যানে রয়েছে, তো ধ্যান ভাঙাতে হবে, তার ধ্যান ভাঙাতে হবে। এখন তার ধ্যান থেকে বিচ্যুত করতে হবে। এখন বিচ্যুত করার জন্য কি করা লাগবে? এখন এই চম্পানগরের বা অঙ্গ দেশেরই সবচেয়ে সুন্দরী, রঙ্গবতী, রসবতী, সে কলাবিদ্যায় সবচেয়ে বেশি যে নারী পারদর্শী এবং ছলাকলাতে সে অতুলনীয়, রূপে, লাবণ্যে, যৌবনে যার বলতে গেলে মানে কোনো তুলনা নেই, সেই হচ্ছে তরঙ্গিনী বা নাটকের যে মুখ্য চরিত্র, নারী চরিত্র, যাকে কেন্দ্র করে এই নাটকটি তৈরি করা হয়েছে, রচনা করা হয়েছে, সেটি হচ্ছে তরঙ্গিনী। সেই তরঙ্গিনী হচ্ছে বারবনিতা বা পতিতা বৃত্তি তার পেশা, তার ধর্ম পরিচর্যা এখানে বলা হয়েছে নাটকে। তাহলে এই তরঙ্গিনী হচ্ছে এই তরঙ্গিনীকে দায়িত্বটা দেওয়া হলো যে তুমি এই ঋষ্যশৃঙ্গের কৌমার্য ভাঙবে। মানে ঋষ্যশৃঙ্গ যে মানে একেবারে কোনো দিন নারী দেখেনি, ঋষ্যশৃঙ্গ কিন্তু বড় হয়েছে কিন্তু নারী আর পুরুষবিহীন, মানে সে কোনো দিন নারী দেখেনি, তার মাকেও কিন্তু দেখেনি, ঋষ্যশৃঙ্গ তার মাকেও দেখেনি, তার পিতার নাম বিভাণ্ডুক। এখানে আরও চরিত্র রয়েছে, লোলাপাঙ্গী মানে তরঙ্গিনীর মা লোলাপাঙ্গী, চন্দ্রকিতু এক নাগরিক যুবক, এখানে আরও অনেক চরিত্র পাই, রাজমন্ত্রীর ছেলে অংশুমান রাজমন্ত্রী, বিভাণ্ডুক মানে ঋষ্যশৃঙ্গের পিতা। এই ঋষ্যশৃঙ্গের পিতা বিভাণ্ডুক কিন্তু এই ঋষ্যশৃঙ্গকে কিন্তু মানে একাকী বড় করেছে, একেবারে নারী চেতনহীনভাবে বড় করেছে, মানে নারীদের ধারে কাছেও সে ঘেঁষতে দেয়নি, স্পর্শ করতে দেয়নি, বা নারী কী জিনিস, নারী যে একটি মানে সেও যে একটি মানুষ, মানবী, কোনোদিন দেখতে দেয়নি বা জানতে দেয়নি, তার পরিচয়, বিশ্ব সম্পর্কে সে জ্ঞান খুব কম, সামাজিক জ্ঞান কম তার। এটা এভাবেই কিন্তু বড় করেছে বিভাণ্ডুক তার ছেলেকে ঋষ্যশৃঙ্গকে। তাহলে এই তরঙ্গিনীকে দায়িত্ব দেওয়া হলো ঋষ্যশৃঙ্গের কৌমার্য বা তার ধ্যান মগ্ন ভাঙাতে। কিন্তু একটা সময় কিন্তু তরঙ্গিনী তার সখীদেরকে নিয়ে ছলাকলার মধ্য দিয়ে তিনি রঙ্গ করে করে সে কিন্তু বলতে গেলে হেলে দুলে এবং সুন্দর সেজে গুজে সাজসজ্জায় কিন্তু সে ঋষ্যশৃঙ্গের কাছে পৌঁছালো। ঋষ্যশৃঙ্গকে দেখে তরঙ্গিনীর খুবই ভালো লাগলো, দেখলো যে সে ধ্যানমগ্নে আছে, এবং এই ঋষ্যশৃঙ্গের একটা সময় কিন্তু ধ্যান ভঙ্গ হয়ে যায়। তরঙ্গিনী মানে তার কাজে সফল হয়, ধ্যান ভঙ্গ হয়, এবং সে বিভিন্ন রকমের প্রেম, ছলাকলা, শৃঙ্গারের মধ্য দিয়ে তার রূপ যৌবনকে দেখিয়ে, রূপ যৌবনের মোহ ও লালসা দেখিয়ে সে কিন্তু শেষ পর্যন্ত কি এই তপস্বী বা যে সাধক, যে মুনি বা ঋষি, সত্যনিষ্ঠ ধারক, যে এতদিন আরাধনা করছে দেবতার বা সৃষ্টিকর্তার, এতদিনের যে ধ্যান, এতদিনের কষ্ট, এতদিনের সাধনা, যে ত্যাগ তিতিক্ষা, সব কিছু ভঙ্গ হয়ে যায় এই তরঙ্গিনীর জন্য। এই রমণী, এই রূপসী, রঙ্গবতী, ললবতী, রসবতীর জন্য তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। দেখা যাচ্ছে যে ঋষ্যশৃঙ্গ তার ধ্যান ভঙ্গ হয়ে সে কিন্তু উঠে দাঁড়ায় এবং বলে, কে আপনি? আপনি কি কোনো সাব্রষ্ট আমার মতোই দেবতা? মানে দেবতা, আপনি কি কোনো দেবতা বা দেবী? আপনি এসেছেন আমার কাছে? তো এটা বলার ফলে তিনি কিন্তু মানে প্রথমবারের মতো জীবনে নারী দেখছেন, জীবনে কোনোদিন নারী মানুষ দেখেন নাই, মানে মহিলা মানুষ, মেয়ে মানুষ দেখেনি কোনোদিন ঋষ্যশৃঙ্গ। এরকম সে অবাক হয়ে তাকে আপাদমস্তক তরঙ্গিনীকে দেখছে। একটা সময় কিন্তু ঋষ্যশৃঙ্গ কিন্তু বলতে গেলে আস্তে আস্তে কিন্তু সে ভালো ছিল, এতদিন সে একটি নিষ্পাপ, একটি ফুলের মতো পবিত্র, বলতে গেলে সে একটি চরিত্র ছিল, মানব ছিল, কিন্তু সে তার মাঝে কিন্তু এখন কামনা বাসনা বা শৃঙ্গার বা জৈবিক চাহিদা, জৈবিক আকাঙ্ক্ষা বা জৈবিক চেতনার উদ্রেক ঘটেছে, এবং তরঙ্গিনীকে দেখে তার কাম চেতনা বা কাম জাগনা সুপ্ত থেকে এটা জাগ্রত হয়ে গিয়েছে তার শরীরে, কামনা বাসনা জেগে গিয়েছে, তার প্রেম জাগ্রত হয়েছে তার শরীরে, এবং সে তরঙ্গিনীর প্রেমে পড়ে যায়। এক মানব বা এক তপস্বী হয়ে যে বনে সারা জীবন কাটিয়েছে, নিঃসঙ্গ একাকী হয়ে, প্রেমহীনভাবে বা নারীদের কাছ থেকে বিরত থেকেছে, সবসময় নারী দেখেনি কোনোদিন, সে মানুষটা হঠাৎ করে তার ভিতরে প্রেম এসে যায় এবং সে প্রেমে পড়ে যায় এই তরঙ্গিনীর, বা তরঙ্গিনী সবচেয়ে বেশি রূপসী, সবচেয়ে বেশি ললনা, রসবতী, রঙ্গবতী, লীলাবতী, তিনি এত সুন্দরী বলতে গেলে তরঙ্গিনী এখানে মানে বর্ণনা করা হয়েছে এই নাটকে, যে তিনি অপরূপ সুন্দরী, বিশ্ব সুন্দরীকেও হার মানায়, সে বিশ্বের সবচেয়ে সুন্দরীদের মধ্যে অন্যতম, তার রূপ যৌবন অন্যতম, তার রূপ যৌবনের কাছে পায় মানে মাথা লুটিয়ে দেয় শত শত রাজা, শত শত যুবক, শত শত ঋষি মনীষীরা। তো এইভাবে বর্ণনা করা হয়েছে নাটকে, এগিয়ে গেছে নাটকটি। তারপরে কি ঋষ্যশৃঙ্গকে নিয়ে তরঙ্গিনী অঙ্গদেশের রাজপ্রাসাদে চলে আসে। এই যে তরঙ্গিনীর প্রেমে হাবুডুবু খেলো এক মানব বা তার একটা ঋষি হয়ে, একজন সাধক হয়ে তার কাজ ভঙ্গ হলো। সে সৃষ্টিকর্তার আরাধনা করত, সেই সৃষ্টিকর্তার আরাধনা থেকে সে কিন্তু
মানে মানুষের কর্মকাণ্ডে চলে এসেছে, সে প্রেমে মত্ত হয়েছে, এক নারীর প্রেমে মত্ত হয়েছে, পাগল হয়েছে, মগ্ন হয়েছে। তো বলতে গেলে এই ছিল নাটক। এবং তরঙ্গিনী, বলতে গেলে তরঙ্গিনীর সাথে একটা সময় কিন্তু তার তরঙ্গিনীকে কাছে পেয়েও কিন্তু সেই সাধক কিন্তু কামনা বাসনায় লিপ্ত হয়নি। মানে তরঙ্গিনীকে সে ভালোবেসেছে পাগলের মতো, তরঙ্গিনীকে চেয়েছে, কিন্তু তরঙ্গিনীকে পেয়েও কিন্তু হাতের কাছে, এখানে ঋষ্যশৃঙ্গ আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, ঋষ্যশৃঙ্গ কিন্তু তাকে ব্যবহার করেনি বা তাকে ভোগ করেনি, সম্ভোগ করেনি, তাকে স্পর্শ করেনি। ঋষ্যশৃঙ্গ শেষ পর্যন্ত কি রিক্ত শূন্যতায় সে কিন্তু দূরে চলে যায়, অনন্ত গগনে তিনি চলে যান, একাকী তিনি চলে যান। এখানে আরও ঘটনা রয়েছে। শান্তার সাথে বিবাহ হয় মানে অঙ্গ দেশের যে লোমপাদের রাজা, লোমপাদ রাজার কন্যা শান্তা, তার শান্তার সাথেও কিন্তু ঋষ্যশৃঙ্গের একটা সময় বিয়ে হয়। তো এইভাবে অঙ্গ দেশের অভিশাপ মুক্ত হয়। অঙ্গ দেশের যে রাজা লোমপাদ যে অভিশপ্ত হয়েছিলেন এবং তার রাজ্যও যে অভিশপ্ত হয়েছিল সেটি কিন্তু বলতে গেলে মুক্ত হয়। এখন বলতে গেলে যে তরঙ্গিনী তার কাজে সফলতা অর্জন করে, কিন্তু তরঙ্গিনী একটা সে তো খারাপ, তার পেশাটা তো অনেক খারাপ, নিকৃষ্ট, সে পতিতা করে বেড়ায় এবং তার পেশাই হচ্ছে এটা, পুরুষকে আকৃষ্ট করা, এবং তার এক পুরুষ নয়, তিনি শত শত পুরুষের সাথে তার কিন্তু সম্পর্ক, রঙ্গ লীলা ইত্যাদি করে বেড়ান। তাহলে এই তরঙ্গিনী যে খারাপ ছিল, খারাপ একটি মানবী ছিল, মেয়ে ছিল, নারী ছিল, এই নারী তপস্বীর মতো একটি পবিত্র নিষ্পাপ পুরুষকে, যে সাধক, যে সৃষ্টিকর্তার আরাধনা করে বা তপস্যা করে, ধ্যানমগ্ন, এরকম একটি নিষ্পাপ মানে বলতে গেলে সহজ সরল একটি ঋষির প্রেমে পড়ে। এবং এই তরঙ্গিনী কি করে, যে ঋষ্যশৃঙ্গের প্রেমে পড়ে। ঋষ্যশৃঙ্গকে দেখে যখন ঋষ্যশৃঙ্গ তরঙ্গিনীকে দেখলো, তার যে একটি সহজ সরল চোখ, মানে সুন্দর একটি দৃষ্টি, সুন্দর নজরে তার সাথে কথা বলেছে তরঙ্গিনীর সাথে, হ্যাঁ, তরঙ্গিনীর এই বিষয়টা কিন্তু ভালো লাগে এবং এই বিষয়টাই কিন্তু সে কিন্তু অনেক মুগ্ধ হয় এবং ঋষ্যশৃঙ্গের প্রেমে পড়ে বা ঋষ্যশৃঙ্গের প্রতি কি মানে আকৃষ্ট হয়। তখন তরঙ্গিনী বলে যে এত সুন্দর নিষ্পাপ যার দৃষ্টি, যে আমাকে খারাপ দৃষ্টিতে দেখে নেয়, আমাকে সুন্দরভাবে কথা বলেছে, সম্বোধন করে কথা বলেছে, আমাকে সম্মান দিয়েছে, তাহলে এই পুরুষই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ, সম্মান। এই নিষ্পাপ পুরুষের প্রেমে পড়ে এবং তরঙ্গিনী কী করতে, খারাপ থেকে ভালো হয়ে যায়, তার মধ্যে কি নারীত্ব জেগে ওঠে, ভালো মানবী জেগে ওঠে, যে সে ভালো হবে, আর বনিতা কাজ করবে না, সে পতিতাবৃত্তি আর করবে না। এই নাটকে কিন্তু দেখানো হয়েছে, এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে একজন ভালো মানুষ খারাপ হচ্ছে, বা তপস্বী বা ঋষ্যশৃঙ্গ আস্তে আস্তে প্রেমের দিকে চলে যাচ্ছে, রঙ্গ রস কাম শৃঙ্গার কামনা বাসনা ইত্যাদির মধ্যে চলে যাচ্ছে। সে এতদিন কিন্তু ভালোই ছিল, নিষ্পাপ পবিত্র, তার কোনো দুনিয়াবি চিন্তা ছিল না, জগতের মোহ ছিল না, মায়া ছিল না, সে কিন্তু তপস্যা করেছে, শুধুই ধ্যান করেছে, সৃষ্টিকর্তার গুণগান গেয়েছে, গুণকীর্তন গেয়েছে, তার এতদিন ভালো ছিল। তাহলে সে নারীর প্রেমে মত্ত হয়েছে, এখন তার জৈবিক ইচ্ছা আকাঙ্ক্ষা, সামাজিকতা বা দুনিয়াবি যত চিন্তা তার মাথায় খেলছে এখন। তাহলে সে আস্তে আস্তে খারাপ পথে যাচ্ছে, বলতে গেলে সে খারাপ হয়েছে তপস্বী ঋষ্যশৃঙ্গ। এবং ঋষ্যশৃঙ্গকে দেখে তরঙ্গিনী, নাটকের যে গুরুত্বপূর্ণ নারী চরিত্র তরঙ্গিনী, সে কিন্তু খারাপ ছিল আগে, এখন সে ভালো হয়েছে। তার মানে কি, একজন খারাপ হচ্ছে, একজন ভালোর পথে আসছে। এই হচ্ছে নাটকের মূল ঘটনা বলতে গেলে। এখানে বুদ্ধদেব বসু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু নাটকটি বুঝিয়েছেন। আপনারা যারা নাটকটা পড়বেন তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বেন। এই নাটকটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং সমাজচিত্র বুঝিয়েছে, যে তৎকালীন সময়ে নারীদের কি দুর্দশা ছিল, যে কোনো নারী মানে পেটের দায়ে বা জীবিকার তাগে বেঁচে থাকার অবলম্বন বা বেঁচে থাকতে বাধ্য হয়ে কিন্তু তার শরীর বিক্রি করতো বা পতিতাবৃত্তি করতো। হ্যাঁ, এটা কিন্তু নারীদের অবস্থা ছিল, মানে বাধ্য হয়ে তারা যেত তাদের পেটের দায়ে বা জীবিকার তাগিদে। আর কিছু মানুষ ছিল নারী সমাজে, নারীরা ছিল যে শখের বশে তাদের দেহ বিক্রি করতো বা তারা কি করতো, বিভিন্ন ধরনের পুরুষের সাথে সম্পর্ক গঠন করতো, সম্পর্ক গড়ে তুলতো। তো এই হচ্ছে মানে তৎকালীন যে নারী সমাজের যে একটি বিশৃঙ্খলতা, নারীদের মধ্যে যে বিভিন্ন প্রভেদ ছিল, ভিন্নতা ছিল, এবং সমাজের চিত্রটা তুলে ধরেছেন বুদ্ধদেব বসু। তৎকালীন সমাজের চিত্রটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, তার সময়ের যে চিত্রটা, এবং তিনি যা দেখেছেন তাই এখানে লিখেছেন। এবং বলতে গেলে এটা মহাভারত থেকে তো অনেকটুকু অংশ নিয়েছেন, মহাভারত থেকে কাহিনী, কিন্তু মহাভারত থেকে হয়তো চরিত্রগুলো তিনি নিয়েছেন, কাহিনীর অংশটুকু হয়তো নিয়েছেন, কিন্তু এই নাটকটা কিন্তু তার মতো করে তিনি তৈরি করেছেন। বুদ্ধদেব বসু কিন্তু এখানে মহাভারত কিন্তু মানে মহাভারতের চরিত্র টেনে এনেছেন। ঋষ্যশৃঙ্গ তরঙ্গিনী এগুলো মহাভারতের চরিত্র, অঙ্গদেশ লোমপাদ, কিন্তু মহাভারতে এখানে
উপস্থিত থাকলেও কিন্তু এখানে কিন্তু ঋষ্যশৃঙ্গ তার মনের মতো করে এই নাটকটি সাজিয়েছেন, তার নিজের ভাষা ব্যবহার করেছেন, মতবাদ এবং তার দৃষ্টিভঙ্গি এখানে প্রয়োগ করেছেন। তো এই হচ্ছে নাটক। দেখতে দেখতে বলতে অঙ্গদেশের অভিশাপ দূর হয়, কারণ ঋষ্যশৃঙ্গের মানে তপস্যা ভেঙে গিয়েছে। হ্যাঁ, একজন নিষ্পাপ ঋষির তপস্যা ভাঙাটাই হচ্ছে মানে ভঙ্গ করলে তার তপস্যা ধ্যানমগ্ন, তার ধ্যান ভঙ্গ করলেই অভিশাপ মুক্ত হবে। তো দেশ তো অভিশাপ মুক্ত হলো, সুন্দর হলো, সবাই শস্য শ্যামল ক্ষেত পেলো, বলতে গেলে শস্য শ্যামল ভরে উঠলো দেশ অঙ্গদেশ। কিন্তু এদিকে কিন্তু এক মানবীর যে দ্বন্দ্ব, তার যে মনের যে টানাপূরণ, হ্যাঁ, এবং দৈহিক আকাঙ্ক্ষার এখানে কিন্তু এই নাটকে উল্লেখিত হয়েছে। তরঙ্গিনী কিন্তু ঋষ্যশৃঙ্গকে কাছে চায়, আবার ঋষ্যশৃঙ্গ তরঙ্গিনীকেও চায়, কিন্তু ঋষ্যশৃঙ্গর মাঝে আর সেই পবিত্র দৃষ্টি সে কিন্তু আর দেখতে পায় না। তরঙ্গিনী বলে যে তোমার সেই পবিত্র দৃষ্টি কোথায় গেল, যে সমস্ত পুরুষ আমাকে খারাপ নজরে সারা জীবন দেখেছে, তোমার মাঝেই প্রথম দেখেছি তুমি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখেছো, কিন্তু কোথায় এখন তোমার সেই পবিত্র দৃষ্টি? হ্যাঁ, তো কারণ ঋষ্যশৃঙ্গ তো এখন আর ভালো নেই, ঋষ্যশৃঙ্গ তো এখন আর প্রেমে মত্ত হয়ে গিয়েছে, বা তার মধ্যে দুনিয়াবি খেয়াল এসে গিয়েছে। সে তো এখন কামনা বাসনায় পরিপূর্ণ, সে এখন ভোগ করতে চায়, তার মধ্যে তো এখন আর সাধক বা সেই পবিত্র ঋষি সত্তাটা আর নেই, বা তপস্বী সত্তাটা আর নেই তার মাঝে। এখন সে নারী প্রেমে মশগুল হয়ে গেছে, প্রেম পঙ্কিলতার মধ্যে, প্রেম ভালোবাসা কামনা বাসনা পঙ্কিলতায় কাদাময় জগতে সে এসে গিয়েছে। এখন তো তার মাঝে আর পবিত্রতা থাকবে না, তার সরলতা নিষ্পাপ ভাব তো তার মুখে, চেহারায়, চোখে, দৃষ্টিতে আর থাকবে না। সেটি এখানে বোঝানো হয়েছে। মোট কথা এই নাটকে, তপস্বী ও তরঙ্গিনী নাটকে এখানে বোঝানো হয়েছে যে মানবীর দ্বন্দ্ব, মনের যে জটিলতা কুটিলতা, কামনা বাসনা জৈবিক আকাঙ্ক্ষার যে একটি চিত্র, এবং বলতে গেলে এখানে প্রেম ভালোবাসাটাই হচ্ছে শ্রেয় বোঝাচ্ছে, এখানে পবিত্র ভালোবাসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখানে যে বিষয়টি আরও টেনে এনেছেন তিনি, বলতে গেলে যে এখানে মূল বিষয়টাই হচ্ছে যে একজন ভালো হচ্ছে, আরেকজন খারাপ পথে যাচ্ছে। একজন ভালো ছিল আগে, সে খারাপ হচ্ছে আস্তে আস্তে, তরঙ্গিনীকে দেখে সে খারাপ পথে এসে গিয়েছে। তরঙ্গিনী যে আগে খারাপ কাজ করতো, বারবনিতা বা পতিতাবৃত্তি করতো, সে ঋষ্যশৃঙ্গের মতো পবিত্র পুরুষ দেখে, সাধক দেখে সে ভালো মানুষ হবে এরকম প্রতিজ্ঞা করে। সে মনে মনে ঠিক করে যে আমি ভালো হব, আমি সেই নারীদের মতো, স্বাভাবিক নারীদের মতো থাকব, আমিও ভালোবাসার প্রাপ্য, আমিও পবিত্র, আমাকে কেউ সম্মান করেনি, কেউ আমাকে ভালো দৃষ্টিতে এতদিন দেখেনি, তো আমিও ভালো হতে চাই। তো একজন খারাপ হচ্ছে, একজন ভালো হচ্ছে, এই বিষয়টা এখানে নাটকে দেখানো হয়েছে। আর সর্বমোট কথা, এখানে ঋষ্যশৃঙ্গ কিন্তু এখানে কাউকেই পায়নি। ঋষ্যশৃঙ্গ শান্তাকে বিয়ে করেছিল, কিন্তু তারপরে কৌমার্য আবার ফিরিয়ে দিয়েছে, তার কুমারিত্ব ফিরিয়ে দেয়, এমন একটি ঘটনা রয়েছে। তারপরে ঋষ্যশৃঙ্গ কিন্তু কাউকে আরই করে না, তরঙ্গিনীর কাছে যায় না, তরঙ্গিনীকে কাছে পেয়েও সে কিন্তু তাকে গ্রহণ করে না, সে রিক্ত শূন্য হাতে অনন্ত এবং দূরে চলে যায় শেষ পর্যন্ত। এই হচ্ছে নাটক। এখানে মানবীর প্রেম, জটিলতা, দ্বন্দ্ব, মনের যে দ্বন্দ্ব এবং লিবিডো তত্ত্ব, জৈবিক আকাঙ্ক্ষা, কামনা বাসনার একটি বিষয়কে এখানে তুলে ধরা হয়েছে, এবং যেটা বাস্তব, মানুষের মাঝে কি জৈবিক বা শৃঙ্গার রসের প্রভাব রয়েছে, জৈবিক আকাঙ্ক্ষা, চেতনা, জৈবিক নিয়ম ইচ্ছায় বশবর্তী হয়ে মানুষ কিন্তু অনেক রকমের পাপ কাজে লিপ্ত হয়ে যায়। জৈবিক আকাঙ্ক্ষার মানে অনিয়ন্ত্রিত কারণেই কিন্তু, জৈবিক আকাঙ্ক্ষার কারণে, তাড়নার কারণে শরীরে কিন্তু প্রভাব হয় কারণেই বলতে গেলে মানুষ কিন্তু অনেক অনৈতিক পথে এবং খারাপ পথে চলে যায়, এবং তাদের নীতি নৈতিকতা ভ্রষ্ট হয়, এবং তারা অনৈতিকতার পথ বেছে নেয় তাদের কামনা বা তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য। এখানেও কিন্তু বোঝানো হয়েছে সমাজ চিত্রটা, মানুষের যে বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে, এবং মানুষের যে সত্যিকারের অর্থে যে শারীরিক যে বৈশিষ্ট্য, এবং মানুষের যে মানব দেহের যে বা মানুষের যে ক্রিয়াকর্মগুলো, কাজকর্ম, মানুষের মনের দ্বন্দ্ব, মানুষের যে ইচ্ছা অনিচ্ছা, এগুলো যে বাস্তব সত্যি, হ্যাঁ, মানুষ মাত্রই তার ভিতরে সব কিছুই রয়েছে, আবেগ, অনুভূতি, ভালোবাসা, কামনা বাসনা, শৃঙ্গার, সব কিছুই মিলেমিশে মানুষ তৈরি হয়েছে, সৃষ্টিকর্তা মানুষ তৈরি করেছেন। তো এই বিষয়টাও কিন্তু এখানে নাটকে তুলে ধরা হয়। নাটকটি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে অনেক কিছুই বোঝা যায়। খুবই সুন্দর লেগেছে নাটকটি, অত্যন্ত সুন্দর, সবাই পড়বেন, আশা করি ভালো লাগবে। তপস্বী ও তরঙ্গিনী বুদ্ধদেব বসুর একটি কালজয়ী একটি নাটক। এই ছিল নাটকের সংক্ষিপ্ত বিষয়, সমাজচিত্র বললাম, কাহিনী বলেছি, চরিত্র বলেছি। ধন্যবাদ সকলকে।